16 নং ধারা থেকে শুরু করি। হ্যাঁ স্যার, শুরু করেন। তো আগের দিন তো আমরা মোটামুটি ভেঙে চুরে 14-15 ধারা কমপ্লিট করেছি। যারা ক্লাস করনি তারা আগেরটা আমি ডাউনলোড করেছি, ওটা আমি দিয়ে দেবো, ইউটিউবে দেখে নিও। আর আজকে তারপর থেকে আলোচনা করি ভারতের সংবিধানের যে 16 নং ধারা, সেখানে বিশেষ করে সরকারি চাকরিতে আর সমানাধিকারের কথা বলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন যে সরকারি চাকরি, তোমার সে কেন্দ্রীয় সরকারের হোক বা রাজ্য সরকারের হোক, সে সমস্ত সরকারি চাকরিতে সমান অধিকারের কথা এখানে 16 ধারায় বলা হয়েছে। তো কিভাবে সমান অধিকার বলা হয়েছে? বলা হয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে যে কোনো একটি কারণে, এর আগের 15 নম্বরে লেখা ছিল কেবলমাত্র একটা শব্দ, এখানে যে কোনো একটি, এই জাতি, ধর্ম, বর্ণ, যে কোনো একটির কারণে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বলে কেউ বিবেচিত হবে না। বলে তাকে নিব না, সে তার অন্য ধর্ম বলে তাকে চাকরিতে নেওয়া হবে না, তার জাতি নিচু জাতি বলে চাকরিতে নেওয়া হবে না। এই ধরনের কোন রকমের আর একটা অচ্ছুত ভাবনা বা এই ধরনের কোন রকমের বৈষম্যমূলক আচরণ চাকরিতে নিয়োগের ক্ষেত্রে করা যাবে না। এছাড়াও নিয়োগ সংক্রান্ত ব্যাপারেও বা বেতন বা পদোন্নতি, প্রমোশন যেটা বলছে, বা ছুটি ছাটার ব্যাপারেও বা রিটায়ারের পরে যে পেনশন, সেই পেনশনের ব্যাপারেও কোন রকমের বৈষম্য করা যাবে না। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমি কালকে উদাহরণ দিচ্ছিলাম যে ছুটির ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরিতে আমরা বৈষম্য দেখতে পাই অনেক সময়। বিশেষ করে আমি কালকে উদাহরণ দিয়েছিলাম যে ম্যাটারনিটি লিভ। আমরা যারা চাকরি করি তারা পুরুষরা তেমন কোনো ছুটি পাই না, কিন্তু মহিলারা, তাদের জন্য ম্যাটারনিটি লিভ 2 বছরের জন্য দেওয়া হয়। তো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। তা সত্ত্বেও জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে চেষ্টা করা হয় যাতে কোনো রকমের বৈষম্য ভারতবর্ষ। এই যে ব্যতিক্রমের কথা বললাম আমি, শুনতে পাচ্ছ ফারুক? আচ্ছা, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ। তো সংবিধানের 16(3) নং ধারায় এই যে ব্যতিক্রম, সে ব্যতিক্রম উল্লেখ করা আছে। পার্লামেন্ট যদি মনে করে আইন করে কোন অঙ্গরাজ্য বা আঞ্চলিক কর্তৃপক্ষের অধীনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বসবাসগত একটা শর্ত আরোপ করতে পারে। আমরা দেখেছিলাম 370 নং ধারা উঠে যাওয়ার আগে কাশ্মীরে বসবাসের ক্ষেত্রে একটা বাধা ছিল। ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে সেখানে গিয়ে বসবাস করার অধিকার ছিল না মানুষের। আবার পাহাড়ের ক্ষেত্রে গোর্খা বা এরকম যারা পাহাড়ে বসবাস করে, তাদের জন্য বসবাসগত একটা শর্ত রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এটা কিন্তু আরোপ করতে পারে। এটা 16(3) নং ধারা অনুসারে। আমি ধারাগুলো একে একে আলোচনা করছি, খুব মনে রাখবে। এরকম কোন ধারা কখন পরীক্ষাতে আসে বলা মুশকিল। তো সেজন্য আমি সংবিধান যখন আলোচনা করব তখন এই ধারাগুলো স্টেপ বাই স্টেপ এরকম হাইলাইট করে আলোচনা করব। তোমরা পরে এগুলো নোট করে নেবে বা আমি তো ম্যাটেরিয়ালস দিব, তখন পেয়ে যাবে। সংবিধানের 16(4) নং ধারাতে কি বলা হয়েছে? সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য, অনুন্নত শ্রেণী অর্থাৎ যারা উন্নত নয়, এসসি, এসটি, ওবিসি, এদের জন্য কিছু সরকারি চাকরিতে পদ, আমরা জানি যে ভারতের সংবিধান অনুসারে এসসিদের জন্য, এসটিদের জন্য, তোমার ওবিসিদের জন্য আসন সংরক্ষণ আছে। এখন সেটা শুধু চাকরির ক্ষেত্রেও নয়, বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও আমরা এই সংরক্ষণটা, আবার ভোটে দাঁড়ানোর ক্ষেত্রেও আমরা এই ধরনের সংরক্ষণ দেখতে পাই। তবে এই 16(4) নং ধারা অনুসারে চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে অনুন্নত শ্রেণীদের জন্য কিছু ব্যবস্থা সরকার করতে পারে। 16(5) নং ধারায় কি বলা আছে? ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চাকরি ওই ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য সংরক্ষিত হতে পারে। এই ধারা অনুসারে সংবিধানে বিভিন্ন সরকারকে সেই অনুমতি দিয়েছে যে যদি মনে করে যে হিন্দুদের জন্য কোনো একটা সংগঠন, যেমন টোল, গুরুকুল, এই ধরনের
বা মুসলিমদের জন্য মাদ্রাসা বা এই ধরনের কিছু যে ধর্মীয় সংগঠন বা ধর্মীয় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সরকার সেই ধর্মের লোকেদেরকেই প্রায়োরিটি দিবে বা সেই ধর্মের লোকেদেরকেই সুযোগ দিবে, অন্য ধর্মের লোকেদের সুযোগ নাও দিতে পারে। এই অধিকারও আর সংবিধানের 16(5) ধারায় দেওয়া হয়েছে, যদিও সেটা সাম্যের নীতির বিরোধী, কিন্তু বিশেষ পরিবেশ পরিস্থিতির কারণে এটা সংবিধানে দেওয়া হয়েছে। 335 ধারা প্রশাসনিক দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিতে অগ্রাধিকার দিতে পারে। অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, বেসরকারি ক্ষেত্রে নয়। এই ধারাটা ভালো করে মনে রাখবে। কি বলেছে? দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিতে অগ্রাধিকার দিতে হয়। কাদের? প্রশাসনিক দক্ষতা। আমি কালকে বলছিলাম উদাহরণ, যে ধরনের কোনো এক্স মিলিটারি বা এক্স বিএসএফ বা কোনো প্রাক্তন উচ্চপদস্থ কর্মচারী, তাদেরকে দেখা যায় যে তাদের দক্ষতা, তাদের ক্যাপাবিলিটি, এগুলো কাজে লাগানোর জন্য আবার তাদেরকে চাকরিতে নিয়োগ করা হয়। আমরা দেখি এক্স মিলিটারি বা এক্স বিএসএফ তারা ফিরে আসে ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে, এসে প্রাইমারিতে চাকরি করে, সেখানে একটা কোটা তাদের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী তাদেরকে বিভিন্ন কাজেও কিন্তু নিযুক্ত করা হয়ে থাকে। তো এই 335 ধারাতে এরকম একটা বিশেষ সুযোগ সুবিধা সরকারি চাকরির ক্ষেত্রে দেওয়া হয়েছে, যেটা 16(1) এবং 2 ধারার বিরোধী বা ব্যতিক্রম। এবার এই সমস্ত বিষয় নিয়ে, যেহেতু এটা এই ধরনের ব্যতিক্রম বা বিরোধী এক ধরনের বিষয় তুলে ধরার চেষ্টা হয়েছে, সেজন্য বিভিন্ন সময় বিভিন্ন সংবিধান সংশোধন হয়েছে। এই সংবিধান সংশোধনগুলো তোমরা নোট করবে। 1995 সালে 77তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 16(4) ধারা সংবিধানে যুক্ত করা হয়। আর এই ধারায় বলা হয়েছে যে সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতির সময় সরকার ব্যবস্থা করতে পারে। তবে 2002 সালে 85তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই ধারার পরিবর্তন করে বলা হয়েছে যে তপশিলি জাতি উপজাতি উভয়ের জন্য সরকারি চাকরিতে পদোন্নতি বিষয়ে আনুষঙ্গিক প্রবীণতা এর নীতিটিকে বিচার বিবেচনা করা হবে। অর্থাৎ বয়সের দৃষ্টিতে বা পুরনোর দৃষ্টিতে এটা দেখা হবে। 2000 সালে 81তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে যে এটা 4 হবে না, এটা 5 হবে। রয়েছে 5 হবে, যে তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষিত পদ সমূহের মধ্যে যেগুলি অপূর্ণ থাকবে সেগুলি নতুন সংরক্ষিত খালি আসনের সংখ্যার সঙ্গে সংযুক্ত করা যাবে না। অর্থাৎ এই হচ্ছে ও 16(4) ধারায় যে সমস্ত আর সংরক্ষণের ব্যবস্থা করা হলো, কিছু কিছু পদ মনে করো খালি থেকে গেল। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো এবার এসএসসি তে 100টা কোটা আছে, 100টা সিট আছে। 100টার মধ্যে এসসি দের জন্য 30টা আছে, এসটি দের জন্য 10-20টা আছে, আর ওবিসি দের জন্য 30টা আছে। এবার দেখা গেল এবার রিক্রুটমেন্টের সময় এসসি কোটা 15টা ফাঁকা থেকে গেল। এবার পরের বার যখন রিক্রুটমেন্ট হবে তখন আবার 100টা ক্রিয়েট হলো, কিন্তু এই যে 15টা ফাঁকা থেকে গেল, সেই 15টা কিন্তু আবার নতুন করে যে ক্রিয়েট হচ্ছে সেখানে কিন্তু যুক্ত হবে না। এটা এই 2000 সালে 81তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা স্থির করে দিয়েছে। রিসেন্ট 2019 সালে এ বিষয়ে একটা সংবিধান সংশোধন হয়েছে, 103তম সংবিধান সংশোধন, যার মাধ্যমে এই 16(6) যুক্ত করতে, এবং এখানে বলা হয়েছে যে কোনো ব্যবস্থায় অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য পদ বা নিয়োগ সংরক্ষণের উদ্দেশ্যে সরকারি পদক্ষেপে বাধা দেওয়া হবে না। অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, জেনারেল হোক, তো তাদের ক্ষেত্রে সংরক্ষণের জন্য সরকারের কোন রকমের বাধা দেওয়া হবে না। আর বলে দিয়েছে যে এই ব্যবস্থা বিদ্যমান সংরক্ষণের অতিরিক্ত হিসাবে প্রতি শ্রেণীর জন্য সর্বাধিক 10% পর্যন্ত করতে হবে, বা হতে পারে 10%-এর বেশি হবে না। শোনা যাচ্ছে ফারুক? হ্যালো? শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাকে একটু রেসপন্স করবে, হ্যাঁ, নাহলে ফালতু নষ্ট হয়ে যাবে সময়। আচ্ছা, এবার এই যে রিজার্ভেশন বা এই সমস্ত বিষয় নিয়ে মন্ডল কমিশন, পরে আমি বিস্তারিত লিঙ্ক চলে আসতে বলে আমি তুলে ধরছি। তো এইটা 1979
বিপি মন্ডল তার, আর প্রধানমন্ত্রী কি করেছিল, দ্বিতীয় অনগ্রসর শ্রেণীর জন্য দ্বিতীয় কমিশন, এর আগেও একটা কমিশন হয়েছিল সেটা আমি পরে বলবো। তো এই কমিশন গঠন করে সংবিধানের 340 নং ধারা অনুসারে এই কমিশন নিয়োগ করেছে। এর উদ্দেশ্য কি ছিল? এই মন্ডল কমিশনের উদ্দেশ্য ছিল যে সামাজিক ও শিক্ষাগত বিচারে অনগ্রসর শ্রেণী সমূহের অবস্থা সম্পর্কে অনুসন্ধান করা, রিসার্চ করা, যে যারা সামাজিক বা শিক্ষাগতভাবে পিছিয়ে আছে তারা কারা এবং তাদের উন্নতির জন্য কি কি সুপারিশ করা যেতে পারে এই অনগ্রসর শ্রেণী, সেই সুপারিশ মন্ডল কমিশন করে এবং সেটা কবে? 1 বছরের মধ্যে সেটা পেশ করে। এবং এই যে সুপারিশ করা হয়েছিল, এই সুপারিশে 3700টি জাতিকে পিছিয়ে পড়া জাতি হিসাবে চিহ্নিত করা হয় এবং জাতি ও উপজাতি বাদ দিয়ে এদের মোট জনসংখ্যার কি হচ্ছে 52%। তাহলে দেখা যাবে তার 52% জনসংখ্যা এসটি এসসি মধ্যে পড়ে যাচ্ছে। এই এছাড়া সরি, এটা এসসি এসটি নয়, এটা হচ্ছে অন্যান্য অনগ্রসর শ্রেণী, যেটা ওবিসি বলছি, সেটা 52% হচ্ছে। এবং এই অনগ্রসর শ্রেণীর জন্য 27% চাকরির ক্ষেত্রে সংরক্ষণের সুপারিশ করে, 5% আর সংরক্ষণ করা হবে। আর এর ফলে কি হলো, যে এসসি এসটি এবং ওবিসি মিলিয়ে সেটা 50% পৌঁছে যাচ্ছে। আর এই কারণে 1963 সালে সুপ্রিম কোর্ট কি বলেছে, যে সরকারি চাকরির ক্ষেত্রে 50%-এর অধিক সংরক্ষণ করা যাবে না। অর্থাৎ যখন দেখছে যে এসসি এসটি ওবিসি মিলে 50 ক্রস করতে চলেছে, তখন কিন্তু বাকি যে যারা জেনারেল, যারা মোট জনসংখ্যার 50% বা তার বেশি বা কাছাকাছি, তো তারা বঞ্চিত হবে। সেই জন্য কোর্ট একটা রায়দানের মাধ্যমে বলেছে যে কোনো মতেই এই রিজার্ভেশন সেটা যাতে 50%-এর উপরে না হয়। আবার 2020 সালে এই রিসেন্ট 7ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ড সরকারের দায়ের করা একটা আপিল মামলায় বলে যে চাকরি সংরক্ষণের ক্ষেত্রে রাজ্য সরকারকে বাধ্য করা যাবে না। রাজ্য সরকার যদি মনে করে যে আমি আমার রাজ্যে সরকারি চাকরিতে সবার জন্য সমান সংরক্ষণ বা কেন্দ্রের যে সংরক্ষণ ব্যবস্থা আছে সেটা আমি মেনে নিব, এরকম নাও হতে পারে। এইখানে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে এটা বাধ্য করা যাবে না। কারণ কি? কারণ সরকারের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী দেখা গেল কোনো একটা রাজ্যে মোট জনসংখ্যার আর 10% বা 15% হচ্ছে এসসি এসটি ওবিসি মিলে, বাকি 85% হচ্ছে জেনারেল। তখন যদি সেখানে সেই অনুপাতে রিজার্ভেশন করা যায় তাহলে কিন্তু জেনারেলরা পুরোপুরি ভাবে বঞ্চিত হবে। আর সেই কারণে উত্তরাখণ্ড সরকারের দায়ের করা একটা মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্য সরকারকে জোর করে আর যে কেন্দ্রীয় রিজার্ভেশন নিয়ম আছে সেটা কিন্তু প্রয়োগ করার জন্য বাধ্য করা যাবে না। আবার এই বিষয়ে এই যে রিজার্ভেশন বা এই ধরনের সুযোগ সুবিধা সংবিধানে যা দেওয়া হয়েছে সেটা শুধু নিয়োগের ক্ষেত্রে নয়, সেটা পদোন্নতি বা সংরক্ষণ যাই হোক না কেন সব ক্ষেত্রে প্রযোজ্য। তো এইখানে কিন্তু বলছে যে পদোন্নতির ক্ষেত্রে যে কোটা বা সংরক্ষণ সেটা মৌলিক অধিকার নয়। আমরা জীবন বা সম্পত্তির অধিকার, জীবন বা স্বাধীনতার অধিকার বা অন্যান্য অধিকারগুলোকে মৌলিক অধিকার বলছি, কিন্তু এই যে চাকরি ক্ষেত্রে সংরক্ষণ সেটাকে মৌলিক অধিকার নয় রাজ্যের ক্ষেত্রে, আর রাজ্য সরকার এটা সংরক্ষণ করতে বাধ্য নয়। বোঝা গেছে মোটামুটি? ফারুক, শহীদ আছো? শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো তাড়াতাড়ি, আমার সময় নষ্ট হয়ে তাহলে। আচ্ছা, এবার পরবর্তী যে ধারা সেটা বলা হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ। আমরা জানি যে ভারতের মধ্যযুগের পরে একটা বিজিকিচি সমাজ ব্যবস্থা সৃষ্টি হয়েছিল। আর সেইখানে সমাজের মধ্যে বিভিন্ন রকমের কুসংস্কার, বিভিন্ন রকমের ছোঁয়াছুত, এগুলো আমরা দেখেছি। মধ্যযুগে ভারতবর্ষ শুরু হয়েছে। তো এটা একটা অস্পৃশ্যতা একটা ভারতবর্ষের ক্ষেত্রে অভিশাপ স্বরূপ। আর সেই কারণে এই সামাজিক বৈষম্য, ছোঁয়াছুত, জাতপাতের ভেদাভেদ, জন্মগত ভেদাভেদ
সম্প্রদায়গত ভেদাভেদ, এই যে এক ধরনের অস্পৃশ্যতা, সেই অস্পৃশ্যতা ভারতের সমাজকে পিছিয়ে ফেলেছে। তো তখন যখন ভারতবর্ষের সংবিধান রচনা হয়, সংবিধান প্রণেতারা দেখলো যে এই যে অস্পৃশ্যতা, এই অস্পৃশ্যতা যদি দূর করতে না পারা যায়, তাহলে ভারতবর্ষের সামাজিক উন্নতি সম্ভব নয়। আর সেই কারণে এই অস্পৃশ্যতা দূর করার জন্যই ভারতীয় সংবিধানে এই 17 নং ধারাটা যুক্ত করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে কোনো ধরনের অস্পৃশ্যতা, সেই অস্পৃশ্যতাকে বিলোপ করতে হবে। তো অস্পৃশ্যতার কারণে কোনো ব্যক্তিকে তার সুযোগ সুবিধা বা অধিকার থেকে বঞ্চিত করলে, বা তাকে যদি কোনো কারণে অসম্মান করা হয়, নিচু জাতি বলে বা অন্য কিছু বলে, হুম, বা ধর্মীয় কারণে তাকে যদি বঞ্চিত করা হয় বা তাকে অসম্মান করা হয়, তাকে হেয় করা হয়, তাহলে সেটা আইনত দণ্ড বিবেচিত হবে। আর এই অধিকারের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমমর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সমাজে যাতে, দেশের মধ্যে যাতে সবাই সমান মর্যাদা পায়। জাতির ভিত্তিতে ব্রাহ্মণদের বিশেষ মর্যাদা দেওয়া হবে, শূদ্রদের মর্যাদা দেওয়া হবে না, বৈশ্যদের মর্যাদা দেওয়া হবে। তো এই ধরনের জাতিগত ভিত্তিতে কারো প্রতি কোন রকম অসাম্য বা বৈষম্যমূলক আচরণ করা হবে না, সেটা 17 নং ধারা স্পষ্টভাবে সংবিধানে বলে। আর এই অস্পৃশ্যতা সম্পর্কে বিভিন্ন রকম অপরাধমূলক আইন তৈরি করা হয়েছিল। 1955 সালে অস্পৃশ্যতা আইন হয়েছে, এবং সেই আইনে কি বলা হয়েছে, আইনটা মনে রাখবে, সেই আইনে বলা হয়েছে কি কি কারণে আর অপরাধ মনে করা হবে অস্পৃশ্যতা সম্পর্কিত। বলা হয়েছে যে সর্বসাধারণের পুজোর জায়গায় প্রবেশের বা পুজো করার ব্যাপারে বাধা দান যদি করে, তাহলে সেটাকে অস্পৃশ্যতা সংক্রান্ত ধরা হবে। ঐতিহ্যগত ধর্মীয়, দার্শনিক ও অন্যান্য যুক্তিতে অস্পৃশ্যতা সমর্থন। ধর্মের কারণে বা দার্শনিক কারণে, ঐতিহ্যগত কারণে, এটা হচ্ছে বড় লোকদের জন্য, এটা ব্রাহ্মণদের জন্য। এর আগে এক মন্দিরে, সেখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল, তো তখন সেখানে একটা আন্দোলন হয়েছিল, আমরা জানি। আর সেইখানে এই ধারার ভিত্তিতে, এই আইনের ভিত্তিতে কিন্তু সকলের প্রবেশ অধিকার আর কনফার্ম করা হয়েছিল। এছাড়াও দোকান, হোটেল, সর্বসাধারণের জন্য যে স্থান, সেখানে প্রবেশাধিকারে বাধা দেওয়া যাবে না জাতিগত কারণে। তপশিলি জাতি কোনো মানুষকে অস্পৃশ্যতার কারণে অপমান করা যাবে না, যদি অপমান করা হয় তাহলে সেটাকে দণ্ডনীয় অপরাধ। সর্বসাধারণের স্বার্থে প্রতিষ্ঠিত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাসে ভর্তির ক্ষেত্রে অস্বীকার করা যাবে না। অমুক মুচি বা অমুক মেথর, অমুক মুসলিম, অমুক খ্রিস্টান, অমুক হিন্দু পিছিয়ে পড়া, এরকম কোনো কারণ দেখিয়ে হসপিটাল বা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু অ্যাডমিশন অস্বীকার করা যাবে না। প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে যদি কেউ অস্পৃশ্যতার প্রচার করে, ছোঁয়াছুতের প্রচার করে, তাহলে সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তিকে দ্রব্য বিক্রি না করা বা পরিষেবা প্রদান করতে অস্বীকার করা। আমি দোকান খুলে বসে আছি, এবার কেউ একজন নিচু জাতির লোক আসলো, তাকে জিনিস দিব না কারণ সে নিচু জাতির বলে, এটাও কিন্তু এক ধরনের অপরাধ এই আইন অনুসারে। বোঝা গেছে? শুনতে পাচ্ছ? বুঝে পেয়েছ? হ্যালো, শুনতে পাচ্ছ শহীদ? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমি একটু বাইরে আছি তো। আচ্ছা আচ্ছা। তো পরবর্তী যে ধারা 18 নং ধারা, সেই 18 নং ধারাতেও বলা হয়েছে যে উপাধি সংক্রান্ত বা খেতাব সংক্রান্ত। খেতাব কি, উপাধি কি, আমি পরে আলোচনা করছি, এখন বলে দিচ্ছি। তাও যে এক সময় ব্রিটিশ শাসন ব্যবস্থা যে ভারতবর্ষে ছিল, সেই সময় বিভিন্ন উপাধি দেওয়া হতো, খেতাব দেওয়া হতো। রায় বাহাদুর, রায় সেনা, বা জায়গিরদার, এই ধরনের উপাধি দেওয়া হতো। তো এই উপাধির কারণে সমাজের এক ধরনের অসাম্য বা বৈষম্য দেখা দিয়েছিল। সেই অসাম্য এবং বৈষম্যকে দূর করার জন্য এই 18 নং ধারা সংবিধান প্রণেতারা যুক্ত করেছে। তো এখানে কি বলা হয়েছে, 18-1 নং ধারাতে বলা হয়েছে যে সামরিক ও বিদ্যা বিষয়ক গুণের পরিচয়ক নয় এমন কোন খেতাব বা উপাধি রাষ্ট্র প্রদান করবে না। বিদ্যা সংক্রান্ত সামরিক দিতে পারে, কিন্তু তার বাইরে কোনো খেতাব রাষ্ট্র প্রদান করবে না। 2 নম্বরে কি বলা হয়েছে, কোন ভারতীয় নাগরিক কোন বিদেশি রাষ্ট্রের কাছ থেকে কোনো খেতাব গ্রহণ করবে না। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় আসে পরীক্ষায়, এই 4টা ধারা ভালো করে মনে রাখবে।
যে বিদেশি রাষ্ট্রের কাছ থেকে আমি যদি খেতাব নিই তাহলে কিন্তু সেটা রাষ্ট্র সংবিধান অনুসারে তাকে শাস্তি দিতে পারে বা তার বিচার করতে পারে। আবার 3 কি বলা হয়েছে সম্পর্কিত সব ধারাগুলো, বিদেশি নিযুক্ত মানে সরকারের কাজে নিযুক্ত বিদেশিগণ রাষ্ট্রপতির অনুমতি ছাড়া গ্রহণ করতে পারবে না। অর্থাৎ কি খেতাব বা উপাধি গ্রহণ করতে পারবে না, মানে ভারত সরকারের অনুমতি ছাড়া। ভারত সরকারের কাজে যারা বিদেশে নিযুক্ত আছে, সে রাষ্ট্রদূত হতে পারে বা অন্য কোনো প্রতিনিধি হতে পারে, তারা কিন্তু ভারত সরকার অনুমতি ছাড়া তাদের উপাধি গ্রহণ করতে পারবে না। 18(4) কি বলা হয়েছে, ভারত সরকারের অধীন লাভজনক কোনো পদে আসীন ব্যক্তির রাষ্ট্রপতির সম্মতি ছাড়া বিদেশি কোনো রাষ্ট্রের কাছ থেকে কোনো রকম উপঢৌকন, বেতন, পদ গ্রহণ করতে পারবে না। মনে করো ভারতবর্ষের কোনো চাকরি, সরকারি চাকরিতে সে আছে, এবার এখানে চাকরি করছে, এখানে বেতন নিচ্ছে বা এখানে সরকারি সেবা দিচ্ছে, সেই ব্যক্তি যদি অন্য কোনো বিদেশি রাষ্ট্রের কাছ থেকে উপঢৌকন নেয় বা বেতন নেয় বা কোনো পদ গ্রহণ করে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া, তাহলেও সেটা আইনত দণ্ডনীয় বলে এই ধারা অনুসারে বলা হয়েছে। এবার এর কিছু ব্যতিক্রম আছে। 1954 সাল থেকে ভারত সরকার বিশেষ ব্যক্তিদের সম্মানিত করে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসে আর ভারত সরকার বিশেষ কিছু মানে খেতাব, বা খেতাব বলবো না, এটা এখানে খেতাব নয়, এটা এক ধরনের সম্মান, সেই সম্মান প্রদান করে। কি কি? ভারত রত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। তো এই ধরনের বিভিন্ন খেতাব কিন্তু ভারত সরকার, বা খেতাব নয়, সম্মান, এই সম্মান ভারত সরকার দিয়ে থাকে। তো 1977 সালে জনতা সরকার যখন গভর্নমেন্টে আসলো, জনতা দল, জনতা সরকার গঠন হলো, তখন তারা ভাবলো যে এই খেতাব দেওয়াটা হচ্ছে সাম্যর বিরোধী, তারা সেটাকে বাতিল করে দিল। কিন্তু যখন ইন্দিরা গান্ধী 1980 সালে সরকার গঠন করলো, সালগুলো মনে রাখবে, তখন কিন্তু সেই ব্যবস্থাকে পুনরায় চালু করলো, অনেক যুক্তির, অনেক আলোচনা, অনেক বিভিন্ন বিশ্লেষণ করে, যে না, এর মাধ্যমে ভারতের একটা জাতীয়ত্ব বা রাষ্ট্রত্ব বা এক ধরনের নাগরিকদের মধ্যে সুনাগরিক হয়ে ওঠার প্রবণতা, এই সমস্ত কিছু সৃষ্টি হবে বলে আর ইন্দিরা গান্ধী সরকার এই ধরনের সম্মানগুলো পুনরায় চালন করলো। তো সংবিধান বিশেষজ্ঞদের মতে বলা হচ্ছে যে কৃতি সন্তানদের সম্মানিত করার জন্য প্রদত্ত ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী, এগুলো কোনো খেতাব নয়, এটা খেতাবের পর্যায়ে পড়ছে না, এটা হচ্ছে একটা সম্মানের পর্যায়ে। আর এই কারণে টি.কে. টোপ তিনি মন্তব্য করছেন, ভারতরত্ন, পদ্মভূষণ বা পদ্মশ্রী আর অ্যাওয়ার্ড, দে আর নট টাইটেলস, এগুলো খেতাব নয়, এটা এক ধরনের পুরস্কার, এক ধরনের সম্মান। পরাধীন ভারতবর্ষে যে স্যার, রায় বাহাদুর, রায় সাহেব, যেটা বললাম আমি, দেওয়ান, বাহাদুর, মহারাজ প্রভৃতি কিন্তু খেতাবগুলো এর সাথে কোনো সম্পর্ক নাই, এটা খেতাব ছিল, সেগুলো ভারতীয় সংবিধান অনুসারে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। শুনতে পাচ্ছ? কেউ বলো। ফারুক, হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, মিউট করো। এবার 1996 সালে বালাজি রাঘবন বনাম ভারত সরকার যে মামলা, সেই সময় সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী হলো এক জাতীয় পুরস্কার, এগুলি সংবিধান ভাবে বৈধ, এগুলি 18 নং ধারার বিরোধী নয়, যেহেতু এগুলো খেতাব নয়। টি.কে. টোপ তিনিও বলেছেন, বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞ তারাও বলছে। আর এই সুপ্রিম কোর্ট এইখানে একটু সাবধানতা বা এক ধরনের শর্ত এখানে লাঘব করেছে। কি বলছে, যে যাদেরকে এই ধরনের যে পুরস্কার বা সম্মান দেওয়া হচ্ছে, আর সে তার আগে বা নামের আগে বা পরে এই সম্মানগুলো যে ব্যবহার করবে, সেটা কিন্তু করতে পারবে না। হ্যাঁ, আমরা যেরকম অধ্যাপক লিখি প্রফেসর শ্যামল পাল বা ডক্টর উমুক, তো শিক্ষা ক্ষেত্রে দেওয়া হয়েছে, বা কর্নেল বা এই ধরনের কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষা প্রশাসনিক বাদ দিয়ে অন্য ক্ষেত্রে কেউ পদ্মভূষণ পেলো, ভারতরত্ন বললো, এগুলো কিন্তু
তার নামের আগে পরে ব্যবহার করতে পারবে না, এই ধরনের একটা নির্দেশ বা এই ধরনের একটা শর্ত সুপ্রিম কোর্ট লাগিয়েছে। এবার এই সম্পূর্ণ আমরা যে পড়লাম 14 থেকে 18 নং ধারা, সে 18 নং ধারার যে সীমাবদ্ধতা আছে, আমরা প্রত্যেক ধারার কিছু ব্যতিক্রম উল্লেখ করেছি, সেগুলো আলোচনা করেছি। একটা সার্বিকভাবে যেহেতু সাম্যের অধিকার সম্পূর্ণ ধারার মধ্যে আলোচনা করা হয়েছে, তার কিছু সীমাবদ্ধতা আমি এখানে পয়েন্ট আকারে তুলে ধরেছি। প্রথম সীমাবদ্ধতা যদি দেখা যায় তাহলে দেখবো যে আমরা এই 14 থেকে 18 নং ধারার মধ্যে কোথাও অর্থনৈতিক সাম্যের কথা বলা হয়নি। সমস্ত ধারার মধ্যে আমরা দেখতে পাই যে সামাজিক এবং রাজনৈতিক সাম্যের উপরে জোর দেওয়া হয়েছে, আর অর্থনৈতিক সাম্যকে উপেক্ষিত করা হয়েছে। সেই জন্য অনেকে বলেন, বিশেষ করে মার্ক্সবাদীরা বলেন, যে অর্থনৈতিক সাম্য ছাড়া সামাজিক ও রাজনৈতিক সাম্য মূল্যহীন। আর আইনের দৃষ্টিতে সাম্য প্রতিষ্ঠা করার জন্য সমাজ জীবন থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করা একান্ত প্রয়োজন। যদি অর্থনৈতিক বৈষম্য না দূর করি তাহলে কিন্তু সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অধ্যাপক আগরওয়ালা সেই কারণে বলেছেন, ইকুয়ালিটি টু বি পারফেক্ট মাস্ট ইনক্লুড ইকোনমিক ইকুয়ালিটি। অর্থাৎ প্রথমে হচ্ছে ইকোনমিক ইকুয়ালিটি নিয়ে আসতে হবে। উইদাউট ইকুয়াল ইকোনমিক অপরচুনিটিস, political and social equality remain ineffective in the absence of economic equality. একদম স্পষ্ট বলেছেন যে রাজনৈতিক এবং সামাজিক সাম্য কখনোই সম্ভব নয় যেখানে অর্থনৈতিক বৈষম্য আছে। দ্বিতীয় ব্যতিক্রম কি দেখবো আমরা, অত্যাধিক ব্যতিক্রমতা। এই 14 থেকে 18 নং ধারায় যে সমস্ত স্বাধীনতার কথা বা যে সমস্ত অধিকারের কথা বলা হয়েছে, যতগুলো ধারায় বলা হয়েছে তার থেকে বেশি ধারা ব্যতিক্রমের জন্য ব্যবহার করা হয়েছে। আমরা এই যে আলোচনা করে দেখলাম যে প্রত্যেক ধারাতে যদি 1 নম্বর 2 নম্বর ধারা মনে করো 15-1-2 বা 16-1-2, 16-1-2 যদি পক্ষে বলা হয় তাহলে 3, 4, 5, 6, 7 এরকম 4টা-5টা ধারা সেখানে কিন্তু ব্যতিক্রমের কথা বলা হয়েছে। সেজন্য বলা হচ্ছে যে এই সাম্যের অধিকারের যে সমালোচনা সেটা হচ্ছে এইখানে স্বাধীনতা অধিকারের থেকে ব্যতিক্রমের কথা বা সাম্যের থেকে ব্যতিক্রমের কথা বেশি বলা হয়েছে, সেই জন্য অত্যাধিক ব্যতিক্রমতা করতে পারি। পরের সীমাবদ্ধতা কি, স্থায়ী বাসিন্দার শর্ত। রাজ্য সরকার চাকরির ক্ষেত্রে স্থায়ী বাসিন্দার শর্ত আরোপ করলে আমরা দেখি যে একটা কমিউনাল বা রিজিওনাল যে ব্যবস্থা বা মানসিকতা মানুষের মধ্যে, নাগরিকদের মধ্যে উঠে আসতে পারে। যেরকম ওঠে অনেক সময়, আসাম হচ্ছে আসামিয়াদের জন্য, তামিলনাড়ু হচ্ছে তামিলদের জন্য, মহারাষ্ট্র মারাঠির জন্য, বিহার বিহারিদের জন্য। আমরা দেখেছি এই কারণে মহারাষ্ট্রে বোম্বেতে অনেক ঝামেলা হয়েছে, বিশেষ করে মহারাষ্ট্রের বাইরে যারা ওখানে ব্যবসা করছে তাদের উপর অত্যাচার হয়েছে। সেজন্য যে স্থায়ী ব্যবস্থা সেটা একটা আঞ্চলিকতার মানসিকতা জন্ম দিতে পারে। তার পরবর্তী যেটা হচ্ছে পৃথকীকরণ। এই যে পৃথকীকরণের ব্যবস্থা ধর্মের ভিত্তিতে বা অর্থের ভিত্তিতে বা এলাকার ভিত্তিতে, এই পৃথকীকরণ কিন্তু সংবিধানে কোথাও স্পষ্টভাবে ব্যাখ্যা করা নাই। আর এই কারণে আবার এই পৃথকীকরণ যে সরকার করছে, যে এই এলাকা পিছিয়ে পড়া, এই এলাকা জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে, এদের জন্য রিজার্ভেশন দিতে হবে, এই সমস্ত বিষয় আদালতের বিচার করার ক্ষমতা নাই। আর যদিও আদালত কোনো সময় কোনো বিষয়ে রায় দেয়, তাহলে বেশিরভাগ সময় দেখা গেছে যে পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সে রায়গুলোকে আর খণ্ডন করেছে, বা কোনো সমস্যা দেখা দিলে সংবিধান সংশোধন করে সেই সমস্যার সমাধান করেছে সরকার নিজের ইচ্ছা মতো। পরবর্তী হচ্ছে অনুন্নত সম্প্রদায়। অনুন্নত সম্প্রদায় কারা, কাদেরকে অনুন্নত বলা হবে, সে সমস্ত ব্যাপারে সংবিধানে কিন্তু কোথাও সংজ্ঞা দেওয়া হয়নি, অনুন্নত সম্প্রদায়ের সংজ্ঞা দেওয়া হয়নি। এর ফলে কেউ বলেছে অর্থের দৃষ্টিতে, কেউ বলেছে বর্ণের দৃষ্টিতে, কেউ বলেছে জাতির দৃষ্টিতে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন কমিশন বা বিভিন্ন সরকার বিভিন্ন বিষয়কে আর নির্দেশক হিসাবে বা সূচক হিসাবে ব্যবহার করে আর অনুন্নত সম্প্রদায়ের একটা সংজ্ঞা দিয়েছে। এই কারণে যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার
বিশেষ সম্প্রদায়ের প্রতি পক্ষপাত করতেই পারে, এই ধরনের একটা সমালোচনা আমরা এখানে দেখতে পাই। এবার সাম্যের অধিকারের কিছু সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা কি? এই যে উপাধি প্রদান, আরো উপাধি যে প্রদান করা হচ্ছে সেটাও কিন্তু সাম্যের বিরোধী। অনেকে সেটা বলছে ভারতরত্ন উপাধিদের মর্যাদাবাদীর থেকে ক্যাবিনেট মন্ত্রীদের মতো আর স্থান দেওয়া হয়। তো সেজন্য তারা না জনগণের প্রতিনিধি, না জনগণ দ্বারা নির্বাচিত বা জনগণের সাপোর্ট আছে, সেটা কিন্তু থাকে না। কোন সরকারের বিবাদ মানে বিরাগ ভাজন বা স্বজন পোষণের কারণে অনেকে এই ধরনের উপাধি পেয়ে যায়, পদ্মশ্রী, পদ্মভূষণ। আমরা দেখতেই পাচ্ছি যে কংগ্রেসের সময় এক শ্রেণীর লোকেরা পদ্মশ্রী, পদ্মভূষণ পেত, এখন বিজেপির সময় অন্য শ্রেণীর লোকেরা বা বিভিন্ন ধরনের তাদের পছন্দ মতো। তো সেজন্য এই যে পছন্দ মতো দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু কোনো গণতান্ত্রিক একটা সাপোর্ট আমরা দেখতে পাই না। পাশ্চাত্যের আদর্শ গ্রহণ। ভারতীয় সংবিধান প্রণেতারা সাম্যের অধিকারের ক্ষেত্রে পাশ্চাত্যের উদারনৈতিক গণতান্ত্রিক আদর্শকে গ্রহণ করেছে। ভারতবর্ষের পরিস্থিতি কেমন আছে, পরিবেশ কেমন আছে, অনেকে এটা সমালোচনা করেছে যে ভারতবর্ষের পরিবেশ পরিস্থিতিকে আর মানে না বুঝে এই ধরনের সাম্যের অবস্থা বা সাম্যের ব্যবস্থা সংবিধানে নেওয়া হয়েছে। শুনতে পাচ্ছ? একজন বলো। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাপারে আম্বেদকর বলেছে যে অন দ্য 26 জানুয়ারি 1950 we are going to enter into a life of contradictions. In politics we will have equality and in social and economic life we will have inequality. মানে আম্বেদকর তিনি গণপরিষদের এক ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন যে আমরা কিন্তু এই সংবিধান প্রয়োগ করার পর একটা কন্ট্রাডিকশনের মধ্যে পড়ছি, যেখানে আমরা হয়তো রাজনৈতিক সাম্য সব জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু সোশ্যাল বা ইকোনমিক বিশেষ করে যে সাম্য, সেটা কিন্তু প্রতিষ্ঠা করা খুবই কঠিন ব্যাপার। তো যাই হোক, সমালোচনা, সীমাবদ্ধতা সব থাকবেই। তো এই সাম্যের অধিকারের কিছু মূল্যায়ন আমি এখানে তুলে ধরছি। তো এইখানে যে 14 থেকে 18 নং ধারায় সাম্যের অধিকার খুবই গুরুত্বপূর্ণ, কারণ সংবিধানের প্রস্তাবনাতেই আমরা দেখেছি যে সাম্য প্রতিষ্ঠা বা সাম্যের নীতির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। যখন আমরা প্রস্তাবনা আলোচনা করেছিলাম সেখানে স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি। সেজন্য সংবিধানের প্রস্তাবনাকে এখানে সাপোর্ট করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট 2007 সালে এম নাগরাজ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় রায়দানের সময় সাম্য অধিকারকে সংবিধানের বুনিয়াদী বৈশিষ্ট্য, এটা মনে রাখবে, সংবিধানের বুনিয়াদী বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছে। এছাড়াও আইন অনুশাসন নীতি সাম্যের নীতির দ্বারা ভারতের সংবিধানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আইনের যে অনুশাসন ভারতবর্ষে চলছে, আইন দ্বারা পরিচালিত হচ্ছে, সেটা সাম্য নীতির দ্বারা কিন্তু বাস্তবে হয়েছে। 1993 সালে ইন্দিরা সাহনি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা সুপ্রিম কোর্ট বিচারপতি থম্বেন বলেছেন সাম্য হলো ভারতীয় গণতন্ত্রের অন্যতম চমৎকার ভিত্তিপ্রস্তর। ইকুয়ালিটি ইজ ওয়ান অফ দ্য ম্যাগনিফিসেন্ট কর্নারস্টোনস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। এই মনে রাখবে, কে বলেছেন? থম্বেন, পরীক্ষাতে আসতে পারবে। তারপরে কি বলা হচ্ছে, ভারতীয় সংবিধান প্রস্তাবনায় মর্যাদা ও সুযোগ সুবিধার সততার আদর্শ গ্রহণ করা হয়েছে, আর তা স্পষ্টভাবে বাস্তবায়িত হয়েছে এই 14 থেকে 18 নং ধারার মধ্যে। প্রস্তাবনায় যে ঘোষণা আছে মর্যাদা, সুযোগ সুবিধা, সাম্য, সামাজিক রাজনৈতিক সাম্যের কথা বলা হয়েছে, সেই সংবিধানের যে মর্যাদা বা সুযোগ সুবিধা প্রস্তাবনার, সেটা কিন্তু এখানে এই ইসের মাধ্যমে বাস্তবায়িত করা হয়েছে। তো আর এই কারণে আমরা দেখি বর্তমানে প্রচুর মামলা হয়েছে এই 14 নং ধারাকে কেন্দ্র করে। মানে ভারতীয় সংবিধানের এতগুলো ধারা আছে, তার মধ্যে সবচাইতে বেশি মামলা হয়েছে এই 14 নং ধারাকে কেন্দ্র করে। কারণ 14 নং ধারার যে সাম্যের অধিকার, সেই সাম্যের অধিকার নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের বা সার্বিক বিকাশের একটা হাতিয়ার। আর সেই হাতিয়ারে যখনই আঘাত এসছে তখনই নাগরিকরা এই বিষয়ের উপরে কেস, মামলা, মোকদ্দমা করেছে। আর এই 14 নং ধারার গুরুত্ব বলতে গিয়ে এম পি জৈন তিনি বলেছেন, তার ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ল নামক গ্রন্থটা নাম মনে রাখবে,
বলছেন আর্টিকেল 14 ইজ দ্য জিনাস হোয়াইল আর্টিকেল 15 and 16 আর species. Article 14, 15 and 16 are constituent of a single code of constitutional guarantees supplementing each other. অর্থাৎ এই 14, 15, 16 এগুলো সমস্ত হচ্ছে একে অপরের পরিপূরক। তো যাই হোক, কালকের অসমাপ্ত ক্লাসটা আজকে মোটামুটি কমপ্লিট হলো। এমনি বোঝা গেছে সব? বলছি আজকে কোনো ডিস্টার্ব করছিল? না স্যার, একদম সব ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ একদম ক্লিয়ার আছে আজকে।